আরেকদিন পর যুক্তরাজ্যের নির্বাচন, এবার লড়ছেন রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, চালাচ্ছেন প্রচারণা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। নির্বাচনের আগে ট্রাম্প শিবিরে উচ্ছ্বাস, ক্ষমতায় থাকাকালে নেয়া পদক্ষেপের জন্য পাচ্ছেন আংশিক দায় মুক্তি। সুপ্রিম কোর্টের রায়, বিপজ্জনক নজির, গভীর উদ্বেগ বাইডেনের। বিচার বহির্ভূতভাবে কারাগারে রাখা হয়েছে ইমরান খানকে। মন্তব্য জাতিসংঘের মানবাধিকার সংস্থার দ্রুত মুক্তির আহ্বান। মন্তব্য করেনি পাকিস্তান সরকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 4 জুলাই যুক্তরাজ্যের নির্বাচন। দেশটিতে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজমুল হোসেন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। Labour government after 14 years will make a big difference to the NHS, to our schools, to our jobs, to prosperity and also to a good foreign policy as well. এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেথলেন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous Conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে 4র্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি। আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়েই দেখা দিয়েছে উদ্বেগ। দেশটির ভবিষ্যৎ অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি, এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কী পরিবর্তন আসবে তা নিয়ে চলছে আলোচনা। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য বহন করা ফ্রান্সে ডানপন্থীদের উত্থানে উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে আছে কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের। তবে নির্বাচনে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়েই দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা।
প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা ডানপন্থীরা যদি দ্বিতীয় দফায়ও এগিয়ে থাকে, তবে ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতি, অভিবাসন নীতি, এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কি পরিবর্তন আসবে তাই এখন ফ্রান্স জুড়ে আলোচনার কেন্দ্রে। সাংবিধানিকভাবে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য রয়েছে ফ্রান্সে, তবে উগ্র ডানপন্থীদের কাছে ক্ষমতা এলে তাতেও আঘাত আসতে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া দ্বৈত নাগরিকত্ব নিয়েও নতুন সরকারের কঠোর হওয়ার বিষয়ে উদ্বিগ্ন অনেকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনাম সব দেশের মানুষ আমরা এখানে ডুয়েল ন্যাশনালিটি বিলং করছি। এখন যদি এখানে প্রথম আঘাতটা আসে, তাহলে আমাদের অনেকেই এই দেশে হয়তো বসবাস করার অবস্থা থাকবে না। শুধু অভিবাসীরাই নয়, গেল কয়েক দশকের ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে উগ্র ডানপন্থীদের এই উত্থানে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বব্যাপী উদার গণতান্ত্রিক মহলেও। রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আগাম নির্বাচনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন, যে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলে মনে করেন তারা। প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থীদের এগিয়ে থাকার খবর প্রচারের পরপরই ফ্রান্সে বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে তাদের রুখতে শুরু হয়েছে নানা প্রচারণা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর দায় মুক্তি পাবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। এদিকে এই রায়কে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ইতিহাসে বিপজ্জনক নজির বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বেশ বিপাকেই আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার স্বস্তির খবর পেলেন তিনি। আংশিক দায়মুক্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন রিপাবলিকান এই নেতা। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না। ফলে 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে। তবে সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন, কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল। তবে নিম্ন আদালত ট্রাম্পের দাবির বিপক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ই এবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এদিকে ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ইতিহাসের বিপজ্জনক নজির বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুপ্রিম কোর্ট মার্কিন জনগণের জন্য ক্ষতিকর হয়ে উঠছে বলেও মন্তব্য করেছেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত এনেছে শক্তিশালী হারিকেন বেরিল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোস, গ্রেনাডা সহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে অতি বিপজ্জনক এই হারিকেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক লাইন, ভেঙে গেছে গাছপালা, প্রাণ হারিয়েছেন একজন। অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে বেশ কয়েকটি উপকূলীয় এলাকা। ক্যাটাগরি 5 মাত্রায় উন্নীত হয়ে এগিয়ে যাচ্ছে জ্যামাইকার দিকে। অতি শক্তিশালী হয়ে আঘাত হেনেছে ক্যারিবীয় অঞ্চলের মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এতে প্রাণহানির ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রাত 8টা নাগাদ হারিকেনটি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 155 মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা।
সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেনের আঘাতে গ্রেনাডা ও বার্বাডোস দ্বীপে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, বাড়িঘর ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রেনাডার 95% এলাকা। বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাও। আবহাওয়াবিদদের মতে বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন। এদিকে বেরিল আরও বেশি শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 5 মাত্রায় উন্নীত হয়ে 165 মাইল বেগে জামাইকাতে আঘাত হানতে যাচ্ছে। 2004 সালের হারিকেন ইভানের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্তরা সেন, সময় সংবাদ। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় নাকাল ভারতের বিভিন্ন রাজ্য। বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। রাজ্যটিতে পানিবন্দী হয়ে পড়েছেন 6.5 লাখ মানুষ। একই পরিস্থিতি অরুণাচল প্রদেশ, সিকিম সহ বিভিন্ন স্থানে। এতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও। এদিকে বন্যা কবলিতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। ডুবেছে বেশিরভাগ ভবন, সড়কে কোমর সমান পানি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কালভার্টও। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও নিম্ন আয়ের মানুষ। গেল কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে রাজধানী নয়াদিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে গুজরাটের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসামে। বন্যায় ব্রহ্মপুত্র সহ অন্তত 8টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপর্যস্ত আসামের মানুষ। শুধু তাই নয়, বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি রাজ্যটির গুয়াহাটি জেলায় নদী তীরবর্তী কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি ডুবে গেছে। এমনকি আসামের 19 জেলা জুড়ে 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই পরিস্থিতি উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম সহ বিভিন্ন রাজ্যে। এ অবস্থায় আসাম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে আসায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এগিয়ে এসেছে ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী সহ জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী। তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকা নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। পানি নিষ্কাশনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এছাড়া বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশ। অঞ্চলটির প্রায় 3.5 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ক্রমাগত বৃষ্টিপাতের কারণে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করে যাচ্ছে কর্তৃপক্ষ। বন্যা কবলিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার এক সিসিটিভি ফুটেজে দেখা যায় উদ্ধারকর্মীরা পানিবন্দীদের বারান্দা, ছাদ এবং বাসার ভেতর থেকে উদ্ধার করছে। বুধবার প্রবল বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া দফতর। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে গাজার উত্তর এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুপক্ষেই হতাহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নেতানিয়াহু দাবি করেছেন গাজায় চলমান অভিযানে হামাসের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি অভিযানে হামাসের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। চলমান অভিযান শেষ পর্যায়ে আছে বলেও জানিয়েছেন তিনি। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ চলবে বলেও ঘোষণা দেন নেতানিয়াহু। আবারও ভারী পরমাণু ওয়ারহেড সম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। একদিনের ব্যবধানে এমন পরীক্ষা চালালো পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই স্থল সীমান্তে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। পাল্টাপাল্টি পদক্ষেপে কোরীয় উপদ্বীপে পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার শঙ্কা করা হচ্ছে।
উত্তর কোরিয়াকে রুখতে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে একের পর এক স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে শক্তি প্রদর্শন করছে পিয়ংইয়ং। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মঙ্গলবার আবারও ভারী পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির দাবি 4.5 টন ওজনের একটি বিশাল ওয়ারহেড সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। নাম হাওয়াসংফো 11। এতে সর্বোচ্চ 500 কিলোমিটার এবং সর্বনিম্ন 90 কিলোমিটার পাল্লার মধ্যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। চলতি মাসেই ক্ষেপণাস্ত্রটির দ্বিতীয় দফা পরীক্ষা চালানো হতে পারে বলেও জানিয়েছে কিম প্রশাসন। এর মধ্যেই কোরীয় স্থল সীমান্তে গেল 6 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। অত্যাধুনিক রকেট, আর্টিলারি, কামান, গোলাবর্ষণ সহ আত্মরক্ষায় সব ধরনের কৌশলগত পরীক্ষা চালায় দেশটির সেনারা। এছাড়াও কোরীয় উপত্যকায় নিয়মিত যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির 4 দিনব্যাপী সভা শেষ হয়েছে। মঙ্গলবার সমাপনী ভাষণ দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কর্মস্থলের বিভিন্ন সমস্যা, ক্ষমতার অপব্যবহার এবং আমলাতন্ত্র নিয়ে কর্মকর্তাদের সমালোচনা করা হয়। গুরুত্ব পেয়েছে খাদ্য উৎপাদনের বিষয়টিও। যদিও কিম দাবি করেছেন এবছর মোটামুটি ভালো ফসল হয়েছে, তবে আবহাওয়ার বিরূপ প্রভাব নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বাজেটে সরকারের নতুন নীতিমালায় দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারের বাংলাদেশি জুয়েলারি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুবাই গোল্ড সুকের প্রবাসী ব্যবসায়ীরা। তবে স্বর্ণ ও মোবাইল নিয়ে লাগেজ বহনকারী ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্বর্ণবাজারে গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি। তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় বাজেটে 100 গ্রামের উপর স্বর্ণ বহনে নিষেধাজ্ঞা আরোপ করায় লাগেজ বহনকারী প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। যদিও দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। যারা কিছু এখান থেকে যে মালটা নেয়, এখান থেকে যে টিটিবান নেয়, জুয়েলারি নেয় বাংলাদেশে, ওই ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে। বিভিন্ন কান্ট্রির লোক আমাদের এখানে আসে, শুধু বাংলাদেশ নিয়ে না, শুধু বাংলাদেশ, বিভিন্ন কান্ট্রি থেকে আসে এখানে আমাদের জুয়েলারি ফ্যাক্টরি এমনকি খুচরা সব হয়। প্রবাসীরা যে কি হাড়ভাঙ্গা পরিশ্রম করে বিদেশে, এটা চিন্তা করা যায় না বিদেশে না আসলে, না ঘুরলে। অতএব এই করটা মওকুফ করে দেওয়া উচিত। স্থানীয় ব্যবসায়ীদের মতে দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রেতার সংখ্যা বাড়ছে, ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নিজেদের ক্রেতার উপর নির্ভরশীল নয়। তবে বর্তমানে বাংলাদেশের বাজেটে প্রবাস থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারূপ ও বিধিনিষেধ থাকায় বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানান কেউ কেউ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সচেতন নাগরিকরা জানান, চলতি বাজেটে বিদেশ থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ করায় বাংলাদেশের অর্থনীতির বড় চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে প্রতিবন্ধকতা আসতে পারে। এই অবস্থায় প্রবাসীদের বিষয়ে সরকারকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আরেকদিন পর যুক্তরাজ্যের নির্বাচন, এবার লড়ছেন রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, চালাচ্ছেন প্রচারণা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। নির্বাচনের আগে ট্রাম্প শিবিরে উচ্ছ্বাস, ক্ষমতায় থাকাকালে নেয়া পদক্ষেপের জন্য পাচ্ছেন আংশিক দায় মুক্তি। সুপ্রিম কোর্টের রায় বিপজ্জনক নজির, গভীর উদ্বেগ বাইডেনের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।